মায়াবী বাঁশির সুর! এরকম সুন্দর সুর আমি আমার জীবনে কখনো শুনিনি। রাজপ্রাসাদের মধ্যে থাকতে থাকতে আমি কত কিছুই অনুভব করতে পারিনি। এ তো মেঘ না চাইতেই জল। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম! সরাসরি রাজকুমারকেই পেয়ে গেছি। রাজ্যটির নাম ছিল উদয়গড়। এই রাজ্যের একমাত্র রাজকুমার ছিল খুবই দুঃখী। অনেক বড় ক্ষমতাশালী রাজ্যের রাজকুমার হওয়ার পরেও সে শান্তিতে ছিল না। তার বাবা মা সবসময় রাজকাজ পরিচালনা করতেই ব্যস্ত থাকত। দাসী, তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাও। এই রাজপ্রাসাদের ভেতরে আমার দম বন্ধ হয়ে আসে। ক্ষমা করবেন রাজকুমার, আপনাকে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। আমার সোনা ছেলে, কোথায় তুমি? মন খারাপ করে এখানে বসে আছো কেন বাবা? চলো, তোমাকে নিয়ে আমি বাগানে ঘুরতে যাই। চলো চলো। আমি আপনার সাথে কোথাও যাব না বাবা। আমার মন ভালো নেই। আমার মাঝে মাঝে মনে হয় রাজকুমার না হয়ে সাধারণ একটা রাখাল বালক হলে আমার খুব ভালো হতো। তাহলে আমি আমার বাবা মাকে সবসময় কাছে পেতাম। বোকা ছেলে, রাজকুমার হওয়ার কারণেই তো তুমি কত সুযোগ সুবিধা পাচ্ছ। দেখতেই তো পাচ্ছ, তুমি যা চাও আমি তোমাকে তাই দিচ্ছি। দামি জামা কাপড় আর ভালো ভালো খাবার। এগুলো তুমি কোথায় পেতে বলো তো? তোমাদের কাছে এসব কিছুই চাই না আমি। দয়া করে এবার আমাকে একটু বাইরে যাওয়ার অনুমতি দাও। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। এখন তো তোমার বাইরে যাওয়া যাবে না। বাইরে ডাকাত দলেরা ঘুরে বেড়াচ্ছে। একবার দেখলে তোমাকে ধরে নিয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি তাহলে আর বাইরে যাব না। কিন্তু বাগানে আমি ঘুরে বেড়াতে চাই। দয়া করে এটুকু অনুমতি দাও আমাকে। রাজকুমারকে নিয়ে বাইরে যাও দাসী। সন্ধ্যার আগেই ফিরে আসবে। আর আমার রাজকুমারের দিকে খেয়াল রেখো, কেউ যেন ওর কোনো ক্ষতি করতে না পারে। এরপর রাজকুমার হাঁটতে হাঁটতে প্রাসাদের প্রধান ফটকের সামনে দাঁড়ালো। সে দেখতে পেল ফটকে কোনো রক্ষী পাহারাদার নেই। আর তাই সে একটু বুদ্ধি খাটিয়ে দাসীকে বলল, দাসী, ও দাসী, পিপাসায় আমার বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে। যাও, আমার জন্য প্রাসাদের ভেতর থেকে শরবত বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে রাজকুমার, আপনি এখানেই অপেক্ষা করুন। আমি আপনার জন্য শরবতের ব্যবস্থা করছি। কিন্তু সাবধান, ওই প্রধান ফটক দিয়ে ভুলেও বাইরে যাবেন না। দাসী প্রাসাদের ভেতরে যাওয়ার সাথে সাথে রাজকুমার এক লাফে রাজপ্রাসাদের বাইরে বের হয়ে গেল। সে দেখতে পেল সামনে বড় ঘন জঙ্গল। যাক, বাঁচা গেল। কোনোভাবে রাজপ্রাসাদের বাইরে বের হয়েছি। এবার আমি আর রাজপ্রাসাদে যাব না। আমি আমার মনের মতন করে পুরো রাজ্যে ঘুরে বেড়াতে চাই আমি। এরপর রাজকুমার আস্তে আস্তে রাজ্যের ভেতরে হাঁটতে শুরু করলো। একটা গাছের নিচে বসে একটা রাখাল বালক অদ্ভুত সুন্দর সুরে বাঁশি বাজাচ্ছে। আহ, কি মায়াবী বাঁশির সুর! এরকম সুন্দর সুর আমি আমার জীবনে কখনো শুনিনি। রাজপ্রাসাদের মধ্যে থাকতে থাকতে আমি কত কিছুই অনুভব করতে পারিনি। আমাকে ক্ষমা করবেন রাজকুমার, আমি আপনাকে ঠিক দেখতে পাইনি তো। আরে বাবা, আমাকে এত সম্মান দেখাতে হবে না। আমি ঠিক তোমারই বয়সী। তুমি আমাকে বন্ধু বলে ভাবতে পারো। তোমার বাঁশি শুনে আমি থমকে গেছি। এত চমৎকার সুর আমি কখনো শুনতে পারিনি। এই যে বাঁশিটা দেখতে পাচ্ছেন না, এটা কোনো সাধারণ বাঁশি নয়, এটা হলো একটা জাদুর বাঁশি। তোমার গল্পটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। জাদুর বাঁশি বলতে পৃথিবীতে আবার কিছু আছে নাকি? এই তো, আপনি আমার কথা বিশ্বাস করছেন না। জাদুর বাঁশিও পৃথিবীতে আছে। তবে হ্যাঁ, আমি বাঁশিটা অন্যরকমভাবে পেয়েছি। আমি আপনাকে গল্পটা খুলে বলছি। আমি যখন জন্ম নিলাম, তখন আমার একটা পা জন্মঘোড়া ছিল। আমার বাবা মা সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করত।
হে ঈশ্বর, তুমি আমার এটা কোন পাপের শাস্তি দিলা? শেষ পর্যন্ত কিনা আমার ঘরে একটা খোরা পোলা হইল। এই পোলা তো ভবিষ্যতে কোনো কাজই করবার পারবো না। এখন আমরা কি করব বলো তো? এই ছেলেটাকে নিয়ে আমরা কোথায় যাব? এই সব কিছু হইছে তোর লাইগা। তরে বিয়া কইরা আমার জীবনটা এক্কেবারে শেষ হইয়া গেছে। যা, তুই এখনই আমার পোলারে নিয়া আমার বাড়ি থেকে বাইর হইয়া যা। এসব কি বলছেন আপনি? আমি আমার ছেলেটাকে নিয়ে কোথায় যাব? ও পঙ্গু হয়ে জন্ম নিয়েছে, এটা তো আমার দোষ নয়। তুই কই যাবি আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকু কমু, এই পোলাডারে এইখান থেকে নিয়ে তুই চইলা যা। এরপর কমলা সেই রাখাল বালকটিকে নিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। কিছুক্ষণ পর সে দেখল একটা সাধু গাছের নিচে বসে আছে। দয়া করে, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার মতো অভাগী এই পৃথিবীতে আর দুটো নেই। কি রে, তোর আবার কি হলো? তোর কোলে এত ফুটফুটে একটা সন্তান, এর পরেও তোর মনে কেন এত দুঃখ রে? সৃষ্টিকর্তা আমাকে একটা ফুটফুটে ছেলে সন্তান দিয়েছে, কিন্তু ও জন্মখোড়া। ও ঠিকমতো হাঁটতে পারে না। আপনি কিছু একটা করুন সাধু বাবা। সৃষ্টিকর্তা ওকে যা দিয়েছে তা তো আমি আর পাল্টাতে পারবো না। তবে হ্যাঁ, আমি ওকে একটা কিছু উপহার দিতে পারি, যার মাধ্যমে ও সহজেই জীবনে এগিয়ে যেতে পারবে। উপহার? কিসের উপহারের কথা বলছেন বাবা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এটা একটা জাদুকরি বাঁশি। এই জাদুর বাঁশি দিয়ে ও পৃথিবীর সব কিছুকেই নিয়ন্ত্রণ করতে পারবে। ও মানুষকে খুশি করতে পারবে। এই জাদুর বাঁশি দিয়েই ওর জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই দয়ার কথা আমরা কোনো দিন ভুলব না। এরপর সেই কমলা তার ছোট্ট ছেলেটিকে নিয়ে জঙ্গলে একটা কুঁড়ে ঘর বানালো, আর সেখানেই বসবাস শুরু করলো। ধীরে ধীরে সে ছোট্ট ছেলেটি বড় হয়ে উঠল। এখন তার 15 বছর বয়স। নে বাবা, আজ তোর 15 বছর পূর্ণ হলো, আর আজকের দিনে আমি এই দামি উপহারটা তোকে দিতে চাই। দামি উপহার? কোন দামি উপহারের কথা বলছো তুমি মা? এটা একটা জাদুর বাঁশি। তুই যখন ছোট্ট ছিলি, তোর বাবা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন এক সাধু বাবা এটা আমাকে উপহার দেয়। এই নে, এই বাঁশি দিয়ে তুই অনেক কিছুই করতে পারবি। রাখাল বালক যখনই বাঁশিতে ফু দিল, সাথে সাথে অনেকগুলো ভেড়া এসে কমলার বাড়ির উঠোনে জড়ো হলো। বাবা, দেখলি তো বাঁশির কেরামতি। বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথেই তো দেখতে পেলাম এই বুনো ভেড়াগুলো জঙ্গল থেকে সরাসরি আমাদের বাড়ি চলে এসেছে। এবার তো সহজে এদেরকে পোষ মানাতে পারবি। মা, আমি ঠিক মতো হাঁটতে পারি না ঠিকই, কিন্তু এই ভেড়াগুলো দিয়েই আমরা আমাদের দিন খুব সুন্দরভাবে চালাতে পারবো মা। রাজকুমার, শুনতে পেলেন তো আমার কাহিনী? এটাই ছিল এই বাঁশির রহস্য। এই দেখুন, এই বাঁশির মাধ্যমে আমি কি সুন্দর করে এই ভেড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপর রাখাল যখন বাঁশি বাজালো, ঠিক তখনই সবগুলো ভেড়া খুব সুশৃঙ্খলভাবে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আর এভাবে রাখাল এবং রাজকুমারের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো। এরপর তারা মাঝে মাঝেই দেখা করতে শুরু করলো। আজ কয়েকদিন হয়ে গেল রাজকুমারের সাথে আমার দেখা হয়নি। রাজকুমারের জন্য মনটা আমার ভীষণ খারাপ লাগছে। কি ব্যাপার রাখাল, কেমন আছো তুমি? অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না। আমি তো সব সময় এই গাছের নিচে বসে অপেক্ষা করি রাজকুমার, আপনি কখন আমার সাথে দেখা করতে আসবেন। কি করে দেখা করব বলো তো? আমি রাজপ্রাসাদের বাইরে আসি, এটা আমার মা বাবা একদমই পছন্দ করে না, আর তাই তো আমাকে প্রতিদিন লুকিয়ে বের হতে হয়। আজ কদিন হলো
মা আমার সাথেই ছিলেন, তাই আমি বের হতে পারিনি। একদম ঠিক কাজ করছে আপনার বাবা মা। এখন রাজ্যে যে ডাকাতের উৎপাত, অনেক বেড়ে গেছে ডাকাতের উৎপাত। আমি বলি কি রাজকুমার, আপনি বাড়ি চলে যান। আর বেশ কদিন আপনার আমার দেখা হওয়ার প্রয়োজন নেই, কেমন? রাজকুমার এবং রাখাল যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন সেখানে 4 জনের একটা ডাকাত দল এসে উপস্থিত হয়। এ তো মেঘ না চাইতেই জল। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম? সরাসরি রাজকুমারকেই পেয়ে গেছি। কে তোমরা? এখানে কি করছো? এখান থেকে চলে যাও। আমি এই রাজ্যের রাজকুমার, আর আমার কিন্তু অনেক ক্ষমতা। এত ভয় পাবেন না রাজকুমার। আমরা আপনার কোনো ক্ষতি করব না। শুধু আপনি আমাদের সাথে আমার ডেরাই চলুন। তোমরা এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একবার মহারাজ জানতে পারলে তোমাদের কিন্তু আস্ত রাখবে না। তোমরা যে রাজকুমারকে ধরে নিয়ে যেতে চাইছো, এর ফলাফল কিন্তু ভালো হবে না। এই, তোর সাহস তো কম নয়। তুই আমাকে চোখ রাঙিয়ে কথা বলছিস।